এখনো কি কেউ জয়েন করেছে? আমি দেখতে পাচ্ছি না কেউ জয়েন করেছে কিনা। প্লিজ একটু সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। প্লিজ আমাকে কেউ একটু কনফার্ম করবেন যে আমি প্রপারলি অডিবল আর ভিজিবল কিনা। আমি দেখতে পাচ্ছি আমার লাইভ 5 জন এখানে দেখছে, বাট আই এম নট এবল টু সি এনি কাইন্ড অফ কমেন্টস। কমেন্টস কেন আসছে না? ওকে, এবার আমি দেখতে পাচ্ছি। রুমকি শাহদাস, ঠিক আছে সব, থ্যাংক ইউ। ওকে, আরো কয়েকজন একটু জয়েন করে যাক, দেন আইল বি স্টার্টিং উইথ মাই ফার্স্ট গল্প টুডে। শম্পা মন্ডল, হাই, হ্যালো। আকাশা, হাই দি, হ্যালো। সুদীপা মিত্র, হাই। অস্মিতা, হ্যালো। আমার লাইফটা কি অ্যাপ্রুভ করা হয়েছে? I don't know. Kasha, good evening দি, good evening. ওকে, আমার লাইফটা মনে হয় অ্যাপ্রুভ করা হয়েছে, আমি জানি না। অঙ্কিতা চ্যাটার্জি, হাই, হ্যালো। ওকে, সো সোনা, শম্পা মণ্ডল, সোনাও দেখা যাচ্ছে, থ্যাংক ইউ ফর কনফার্মিং। ওকে, সো আমি কি আরেকটু ওয়েট করে যাব নাকি আমি স্টার্ট করে দেব? কোনটা? আপনারা যদি বলেন আমাকে স্টার্ট করতে, দেন আমি স্টার্ট করব, নইলে আমি আরো 2-3 মিনিট ওয়েট করে যাব। উত্তম বিশ্বাস, বলো। ওকে, সো আই গেস অনেকজন চলে এসছে, সো আই শুড স্টার্ট। সবাই ধীরে ধীরে জয়েন করবে। অ্যান্ড লেটস স্টার্ট উইথ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স টুডে। এটা আমার না, অবভিয়াসলি ইজ সামওয়ানস এলস, কেন কি আমার নিজের তো কোনো এক্সপিরিয়েন্স নেই বলতে গেলে। তো আমি আজকে আমার মায়ের একজন ফ্রেন্ডের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। সো এটা আমাকে মা কাল রাতেই বলেছে ঘটনাটা, তো আইল বি শেয়ারিং ইট টুডে। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, সো আই উইল বি শেয়ারিং দিস। অ্যান্ড আমি ভাবলাম এই গল্পটা আমি লাস্টে বলবো, বাট আই শুড সে ইট ইন দি ফার্স্ট অনলি। তো আমার মায়ের ফ্রেন্ডের নাম আমি বলে দিচ্ছি, অয়ন। সো মায়ের ফ্রেন্ড অ্যাকচুয়ালি, সো আই উইল বি কলিং হিম আঙ্কেল। সো অয়ন আঙ্কেলের আজকে একটা আমি ইনসিডেন্ট বলবো। অয়ন আঙ্কেলের এটা কোনো ফার্স্ট প্যারানর্মাল এক্সপিরিয়েন্স না, সো এরকম অনেকবার হয়েছে। অ্যান্ড বাট অয়ন আঙ্কেল এটাও বলেছে যে ইট ওয়াজ দি স্কেরিয়েস্ট অফ অল। মানে ওনার সাথে যত প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস হয়েছে, এটা এর মধ্যে থেকে সবচেয়ে বেশি স্কেরিয়েস্ট। কেন সবচেয়ে বেশি স্কেরিয়েস্ট, এটা গল্প শোনার পর আপনারা সবাই বুঝে যাবেন। সো লেট মি স্টার্ট। তো অয়ন আঙ্কেল যখন হি ওয়াজ লাইক অ্যাবাউট 10 or 12 years old, তো তখনের একটা ইনসিডেন্ট হয়েছে। তখন অয়ন আঙ্কেল এখন ব্যাঙ্গালোরে থাকে। সো
he's married now and he lives in Bangalore, but he still has contact with my mom. He's still in touch with us. And অয়ন আঙ্কাল যখন 10 or 12 years old ছিল তখন আঙ্কাল একটা গ্রামের দিকে থাকতো। সো গ্রামের দিকে, আচ্ছা আমি এখন কোনো কমেন্টস পড়বো না প্লিজ, আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না, কেন কি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো আমি এখন কারোর কমেন্টস পড়বো না, আমি আমার লাইভের শেষে সবাইকে পার্সোনালি আমি রিপ্লাই করে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, সো এবার যখন অয়ন আঙ্কাল যখন ছোট ছিলেন তখন উনি কোন একটা গ্রামের দিকে থাকতেন, আমাকে গ্রামের নামটা বলতে মানা করেছে, কেন কি ওটা রিলেটেডই ইনসিডেন্ট আছে। সো আই ওয়াজ টোল্ড টু নট টেক দি নেম। তো এবার গ্রামের দিকেও তো উনি থাকতেন। সো একবার ওনার বাড়িতে কারোর একটা বিয়ে ছিল, তো তখন গ্রামের দিকে বুঝতেই পারছেন প্রচুর লোকজন আসে, বিয়ে বাড়ি মানে একটা হই হই ব্যাপার থাকে গ্রামের দিকে, গ্রামের সব লোকজন আসে, রিলেটিভস বলো এন্ড এভরিথিং। তো অয়ন আঙ্কালের বাড়িতেও ওরকম একটা মানে তখন হই হই ব্যাপার, বিয়ে বাড়ি। সো রিলেটিভস বলো, গ্রামের যত লোকজন আছে সবাই মানে বাড়ি ভর্তি লোক ছিল, অ্যান্ড এরকম হই হই ব্যাপার, বিয়ে বাড়ি হচ্ছে। তো এবার এরকম চলছে বিয়ে বাড়ির সব প্রিপারেশনস এন্ড অল, প্রচুর কাজ, আজ এখানে যাওয়া আজ ওখানে যাওয়া, এই কেনাকাটি করা বা যা যা হয় বিয়ে বাড়িতে। অ্যান্ড যেদিন বিয়ের দিন ছিল সেদিন বিয়ের দিনে অয়ন আঙ্কালের যে মা মানে কাকিমা, তো উনি হঠাৎ করে গিয়ে অয়ন আঙ্কালকে বললেন যে তুই গিয়ে and so yeah, I know I'm getting distracted, I'm really sorry for that, I'm really sorry, আমি বলবো ঠিক করেই বলবো আমি। অ্যান্ড ওনাদের গ্রামে একজন বুড়ি থাকতেন, সো ওনাকে কুয়েওয়ালি বুড়িয়া বলা হতো, বিকজ ওনার যে বাড়িটা ছিল ওটা একদম কুয়োর কাছেই ছিল। সো গ্রামে ওনাকে সবাই কুয়েওয়ালি বুড়িয়া বলেই জানা যেত, ওই নামে ওনাকে ডাকা হতো। এবার উনি নাকি এসব কি যেন ফিউচার প্রেডিক্ট করতে পারতেন, এবার দূর দূর থেকে অনেক নাকি লোক আসতো ওনার কাছে, এবার উনি সবার ফিউচার বলে দিতে পারতেন এসব। অ্যান্ড শি ওয়াজ এ উইডো, শি ইউজ টু লিভ অ্যালোন, অ্যান্ড উনি এসব করতেন, এসব ফিউচার প্রেডিক্ট করা বা এসব বলে দেওয়া। তো অনেক দূর দূর থেকে ওনার কাছে লোক আসতো ওনার সাথে দেখা করতে। তো আওয়ান আঙ্কেলের মা বললো যে তুই গিয়ে একটু ওনাকে ডেকে নিয়ে আয় বা ওনার সাথে একটু দেখা করে আয়, কেন কি আজকে বিয়ের দিন তো, সো তুই একটু ওনার সাথে দেখা করে। এবার অয়ন আঙ্কেল না এসবে কিছু বিশ্বাস করতো না যে কেউ এরকম ফিউচার প্রেডিক্ট করতে পারে বা সামথিং লাইক দ্যাট। উনি জাস্ট ভাবতেন হয়তো উনি ওইসব ফেম টাকা পয়সার জন্য ওইসব উনি বলতেন, উনি এসব কিছুই বিশ্বাস করতেন না যে সব কেউ আবার এরকম ফিউচার প্রেডিক্ট করতে পারে বা সামথিং লাইক দ্যাট। তো অয়ন আঙ্কাল তো একা যায়নি, তো অয়ন আঙ্কালের একজন দাদা আছে, তো উনিও সাথে গেছিলেন ওনার সাথে। এবার ওনার বাড়িটা একটু গ্রামের একটু ভেতরের সাইডে, মানে একটু মানে নির্জন জায়গাটা, মানে কোনো বাড়ি ঘর দুয়ার নেই, ওনার বাড়িটাই একমাত্র আছে, সব দূরে দূরে সব বাড়ি ঘর দুয়ার আছে, কিন্তু ওনার বাড়িটা একদম স্পেসিফিক একটা মানে ওনার বাড়ির পাশে একটা বড় একটা কুয়া মতন আছে, তো ওখানে উনি থাকতেন। এবার অয়ন আঙ্কাল আর ওনার যে কাজিন দাদা, ওনার নিজের দাদা না কাজিন, তো ওনারা দুজন মিলে গেছে ওনাকে ডাকতে। তো এবার ডাকতে গিয়ে ওনারা দেখছেন যে ওনারা যখন বাড়ির কাছাকাছি চলে এসছেন তখন দেখছেন যে উনি অলরেডি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। এমন মনে হচ্ছে যেন উনি ওদেরই ওয়েট করছিলেন আসার জন্য, বাস উনি বাইরে দাঁড়িয়েছিলেন। এবার অয়ন আঙ্কেল আর ওনার দাদা গেছে, গিয়ে তখন ওনাদের দুজনকে দেখে মানে বুড়িটা বাইরে চলে এসে, উনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন, তো এবার
ওনারা ওদের দেখতে না দেখতেই, অয়ন আঙ্কাল আর ওনার দাদাকে দেখতে না দেখতে উনি না গেটের কাছে চলে এসেছেন। গেটের কাছে চলে এসে এবার অয়ন আঙ্কালের যে দাদা আছে তিনি এরকম করে জিজ্ঞেস করতে লাগলেন যে আমার একটু ফিউচার, ওনার দাদা এসবে বিশ্বাস করতেন, তো উনি এরকম করে বললেন যে আমার ফিউচারটা একটু প্রেডিক্ট করে দিতে পারবেন, যে এরা কিছু মানে কিছু বলতে পারবেন আমার ফিউচারের ব্যাপারে। তো বুড়িটি বলল যে তুমি কি বড় হয়ে কোনো পুলিশ অফিসার হতে চাও? এবার এবার ওর দাদা বলল যে না, পুলিশ অফিসার হবো কেন, আমি অ্যাক্টর হতে চাই। তো আমি তো অ্যাক্টরই হবো, আমি তো অ্যাক্টিং পারসিউ করবো, তো পুলিশ অফিসারের ব্যাপারটা কোথা থেকে আসে, পুলিশ অফিসার কেন হতে যাব আমি? তখন বুড়িটি কিছু বললো না, কিছুই বললো না, যে উনি যে ওকে বললেন যে বা জোর জবরদস্তি করা যে না আমি যখন প্রেডিক্ট করতে পারছি যে তুমি পুলিশ অফিসারই হবে তো তুমি আর্গিউ করছো কেন, এরকম কিছুই বললেন না। জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করলেন যে এরকম তুমি পুলিশ অফিসার হতে চাও বড় হয়ে? তো তখন দাদা বললো যে না, আমি পুলিশ অফিসার হব না, আমি একজন অ্যাক্টর হব, আমি অ্যাক্টিং পারসিউ করব। তো তখন উনি কিছু না বলে অয়ন আঙ্কালের দিকে যায়, অয়ন আঙ্কালের দিকে গিয়ে বলে যে উনি যখন বড় হবেন উনি প্রচুর লোকজনদের সাহায্য করবেন। এইটা শুনে অয়ন আঙ্কালও বেশ মানে কি বলবো, উনি তো এসব বিশ্বাস করতেন না, এবার উনি ভাবছেন কি না কি বলছে যাই না। তাও অয়ন আঙ্কাল এটা শুনে না খুব খুশি হলেন যে উনি বড় হয়ে অনেক লোকজনদের হেল্প করবেন এন্ড অল। সো এটা একটা খুব ভালো প্রেডিকশন যে উনি বড় হয়ে লোকজনদের হেল্প করবে। ওকে, সো এবার উনি আরেকটা কথাও বললেন, বইটা যে আরেকটা কথাও বললেন যে ওনারা যখন ওনার বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে ওনার বাড়ি থেকে ওরা বেরিয়ে যাবেন, ওরা যেন পেছনে ঘুরে না দেখে, ওরা যেন পেছনে ঘুরে না দেখে, তাহলে ওদের প্রাণে ক্ষতি আছে, মানে ওরা মারাও যেতে পারে। এবার অয়ন আঙ্কাল এটা শুনে তো প্রচন্ড ভয় পেয়ে গেলেন যে পেছনে ঘুরে কেন তাকাবো না, মানে এটা আবার কি রকম। এবার রিজন জিজ্ঞেস করতে গেছে, তখন বুড়িটা বললো যে আমি এখন কিছু বলতে পারবো না, তো তোমরা যখন আমার বাড়ি থেকে বেরোবে যতক্ষণ না নিজের বাড়ি পৌঁছাচ্ছ ততক্ষণ আমার মানে পেছনে ঘুরে তাকাবে না, একবারের জন্য পেছনে ঘুরে তাকাবে না। তো এবার ওরা তো দুজনেই এই কথাটা শুনে খুব ভয় পেয়ে যায়, এবার বলে যে না না এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এখন। তো ওরা দুজনে বেরিয়ে যায়। অয়ন আঙ্কাল আগে আগে চলছিল, এবার অয়ন আঙ্কাল এতটাই ভয় পেয়ে গেছে, মানে ওই যে পেছনে ঘুরে ব্যাপারটা যে বললো বুড়িটা, মানে অয়ন আঙ্কাল একবারের জন্য পেছনে ঘুরে তাকায়নি, কিন্তু ওনার যে দাদা আছে উনি অ্যাক্সিডেন্টালি একবার পেছনে ঘুরে তাকিয়ে ফেলেছে। এটা অয়ন আঙ্কাল জানে না। সো ওনার দাদা এটা বলেও নি ওনাকে যে উনি পেছনে ঘুরে তাকিয়েছেন। ওরা দুজন হনন করে বাড়ি চলে যায়। এবার বাড়ির গেটে আসতে না আসতেই অয়ন আঙ্কালের যে দাদা উনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে গিয়ে ওনার প্রচন্ড ধুম জ্বর চলে আসে, মানে উনি বাড়ির জাস্ট গেট অব্দি পৌঁছেছেন, বাড়িতে ভেতরেও উনি ঢোকেননি, উনি দুম করে পড়ে যান। পড়ে গিয়ে ওনার জ্বর চলে আসে। অ্যান্ড তখন তো বাড়িতে একটা হই হই ব্যাপার সৃষ্টি হয়ে যায় যে কি হলো কি হলো হঠাৎ করে। এবার ওনার মা বাবা সবাই বাড়িতে যত লোকজন ছিল সবাই ছুটে চলে আসে। এবার দেখছে যে উনি ওনার দাদা পড়ে আছে মাটিতে, কিন্তু উনি না সমানে কি একটা যেন বিড়বিড় 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 করে যাচ্ছে, মানে ওনাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে ওটাতে উনি যেন কি একটা যেন বিড়বিড় 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 করেই যাচ্ছেন, কেউ কিছু বুঝতে পারছে না যে উনি কি বলছেন এক্স্যাক্টলি, বাট এইটুকু বুঝতে পারছেন যে ওনার যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা আছে ওটার মধ্যে ওই ভাষায় উনি না কিছু একটা বলে যাচ্ছেন কখন থেকে। এইবার এইটা শুনে সবাই বলছে যে এটা কি করে পসিবল, কেন কি ওনার দাদা ওরা যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা আছে ওটা কিছুই জানে না, উনি জানেনই না, বলা তো দূরের কথা, তো উনি বলছেনই বা কি করে, আর কি বা বলছেন, কি বা বলছে সেটা তো বোঝা যাচ্ছে না। এবার বলছে যে এটা তো কি করে পসিবল হয়, মানে ও তো কিছুই জানে না আমাদের এই ভাষাটার ব্যাপারে, সো বলা তো দূরের কথা। এবার এটা কেউ কিছু বুঝতে পারছে না। এবার তো কোনো মতেও ওনার দাদাকে ওখানে টেনে টুনে তুলে নিয়ে তারপর বাড়ির ভেতরে গিয়ে বসিয়েছে। তখন সব বিয়ে মাথায় উঠে গেছে সবার, যে তখন মানে ছেলেকে কিভাবে, বাড়ির ছেলেকে কিভাবে সুস্থ করা হবে সেই চিন্তায় সবাই পড়ে গেছে। এবার ভগবানের কৃপায় ওখানে
ওদের বাড়িতে একজন পুরোহিত ছিলেন, তখন প্রেজেন্ট ছিলেন সেই সময়। তো উনি না ওনার দাদার এই অবস্থাটা দেখে কিছু একটা প্রেডিক্ট করতে পেরেছেন যে কিছু একটা যেটা হচ্ছে সেটা অ্যাটলিস্ট ইজ নট নর্মাল। সো উনি কিছু একটা পুজো পাঠ, ছোট করে কিছু একটা পুজো পাঠ করেছেন। অ্যান্ড পুজো পাঠ করতে করতে এবার উনি পুজো করছেন, এবার ওনার দাদাকে সামনে বসিয়েছে। এবার উনি যেখানে পুজো করছেন ওই পুরোহিতের সামনে ওনার দাদাকে বসিয়েছেন। আর ওনার দাদা না মানে এরকম করে দুলছে, শুধু দুলেই যাচ্ছে, মানে চুপ করে যে বসবে ওটাও না, শুধু দুলে যাচ্ছে, শুধু দুলে যাচ্ছে। এবার পুরোহিত মশাইটা হঠাৎ উঠে না ওর দাদাকে বেদম মারতে শুরু করে দিল। মানে কিভাবে যে মারছে সেটা মানে বলার মতন না, মানে একদম মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। সমানে একটা কথা বলছে, তুই কে, তুই কে, তুই কিসের জন্য এসছিস এখানে, তুই কিসের জন্য এসছিস এখানে, আগে আমায় বল, তুই কেন ঢুকেছিস ওর মধ্যে, তুই কে, তোর কি চাই। তো এবার ওর দাদা তো মানে কিছুতেই বলবে না, মানে বোঝা যাচ্ছে যে ওর নিজের সেন্সে নেই, ওর মধ্যে কিছু একটা, কেউ একটা আছে, কিছু একটা জিনিস আছে যেটা ইজ নট নর্মাল। বা ওনারাও বুঝতে পারছে না যে কিভাবে এটা হলো। সুস্থ ছেলে বাড়ি থেকে বেরিয়েছে অ্যান্ড এরকম হয়ে ফিরে আসলো, মানে সবাই একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। আর ওইভাবে মারছে, মানে যতই হোক বাড়ির ছেলে, তখন সবারই একটা মানে খুব কষ্ট লাগছে দেখে। মানে কিছু করার নেই, ছেলেকে সুস্থ করার জন্য, দাদাকে সুস্থ করার জন্য কেউ আর কি মানে এগিয়ে এসে বলছে না যে মারবেন না, আপনি অন্য কোনো মেথড খুঁজুন বার করার, কিন্তু প্লিজ মারবেন না, এটা মানে কেউ বলতেও পারছে না। মানে ওনারাও জানতে চাইছে যে কে মানে কি হয়েছে এক্স্যাক্টলি, ওরাও ওটা জানতে চাইছে। সে তো পুরোহিত মশাই মানে প্রচন্ড মারধর করলো। মারধর করার পর কিছু তো হলো না, ও তো বললোই না যে ও কে, উল্টে ওর দাদা অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার এইসব দেখে তো অয়ন আঙ্কেল মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার উনি আর ওখানে এক সেকেন্ড দাঁড়াননি, ওই স্পটটায় উনি আর এক সেকেন্ড দাঁড়াননি, মানে ওনার এতটা শরীর খারাপ লাগছিল এসব দেখাবো। কেন কি এইসব তো মানে এইরকম জিনিস তো ওনার চোখের সামনে কোনোদিনই হয়নি। সো উনি এটা জাস্ট নিতে পারছেন না। বা উনি কি করলেন, ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে নিজের রুমে ঢুকে রুমটা লক করে সারা রাত উনি বসে কেঁদে গেলেন, জাস্ট কাঁদছিলেন সারা রাত। উনি ঘুমোনি না, বাড়ির লোকও তো কেউই ঘুমোয়নি, বাড়ির ছেলের ওরকম অবস্থা, কেই বা সেভাবে ঘুমোতে পারবে। বিয়ে তো আমি জানি না, বিয়েটা তারপর কি হয়েছে আমি জানি না, বাট সেই সময় মানে সবাই উঠে পড়ে দেখেছে যে ছেলেকে কিভাবে সুস্থ করা হবে। অ্যান্ড অয়ন আঙ্কাল তো সারা রাত ঘর থেকে বেরোয়নি, মানে প্রচন্ড ভাবে উনি কেঁদেছেন। উনি এত ট্রমাটাইজড ফিল করছিলেন তখন, মানে কি বলবো, মানে ওনার শরীর খারাপ করে গেছে। উনি এসবে একদমই অ্যাকাস্টাম না, এসব জিনিসগুলোতে। তো পরের দিন যখন সকাল হয়েছে, এবার অয়ন আঙ্কেলের যে মা মানে কাকিমা এসে এরকম দরজায় দুমদুম করে বলছে যে আয় বাইরে আয়, বাইরে আয়। এবার অয়ন আঙ্কেল তো প্রচন্ড ভয় লাগে, কেন কি কাল রাতে ওনার দাদার এই অবস্থাটা দেখে উনি ভাবছেন কি না কি হয়ে গেছে, উনি বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। এবার কাকিমা বললো যে না না ওরকম কিছু হয়নি, তুই বাইরে আয়, তুই বাইরে আয়। এবার অনেক কষ্টে অয়ন আঙ্কেলকে রুম থেকে বার করা হয়। বার করে দিয়ে এবার অয়ন আঙ্কেল দেখলো যে ওনার দাদা তখন মোটামুটি তখন সুস্থ আছে। মানে তখন যে যেরকম উইয়ার্ড ভাবে বিহেভ করছিল, যে কিছু একটা বিড়বিড় করছিল ওদের ল্যাঙ্গুয়েজে, বা এরকম দুলেই যাচ্ছিল এরকম করে, মানে এক জায়গায় বসছিল না বা ছটফট করছিল, ওরকম কিছু না। বাস উনি এরকম চুপচাপ বসে আছেন একদম নর্মাল। মানে ওনার মনে হচ্ছে ওনার উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে, ওর দাদার উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে সেটা বুঝতে পারছে। তো ওর দাদাকে সুস্থ দেখে তো অয়ন আঙ্কেল এতটা খুশি হয়েছে, মানে উনি কেঁদেই ফেলেছেন, গিয়ে এরকম জড়িয়ে ধরেছে। এবার সমানে জিজ্ঞেস করছে দাদা তোর কি হয়েছে, কি হয়েছে। এবার ওর দাদা বলছে আমার কিচ্ছু মনে নেই, আমার জাস্ট কিচ্ছু মনে নেই যে আমার কাল রাতে কি হয়েছে। এবার বললো যে অয়ন আঙ্কেল বললো তুই কি ওই বইটার বাড়ি থেকে আসার সময় তুই কি পেছনে ঘুরে তাকিয়েছিলিস? তখন তো ওর দাদা বললো যে হ্যাঁ।
আমি একবার অ্যাক্সিডেন্টালি পেছনে ঘুরে তাকিয়ে ফেলেছিলাম, তারপরই বাড়ির গেটের সামনে আসতে না আসতেই আমি ওরকম মাটিতে পড়ে যাই। তারপর আমি আমার সেন্সে ছিলাম না। তারপর যে আমার সাথে কি হয়েছে বা কি, এবার ওনার বলছে যে, এবার দাদা বলছে আমার গা হাত পায়ে প্রচন্ড ব্যথা করছে। এবার গা হাত পায়ে ব্যথা করছে, সেটা বাড়ির লোকজন রিজনটা জানে। সেভাবে ওনাকে যে পেটানো হয়েছিল সেটার পর তো গা ব্যথা ইজ অবভিয়াসলি নর্মাল। তো এবার বাড়ির লোকজন বললো ও কিছু না, তোর উপর দিয়ে এতটা ঝড় বয়ে গেছে বা তোর শরীর ফরীর ঠিক ছিল না হয়তো, তাই জন্য হাত পায়ে ব্যথা করছে, কিছু হবে না, রুমে গিয়ে এখন রেস্ট কর, এখন এসব কিছু ভাবতে হবে না, তুই এখন রুমে গিয়ে রেস্ট কর। তো এই ইনসিডেন্টটা হওয়ার পর কয়েক মাস পরে ওনারা শুনতে পান ওই যে বুড়িটা ছিল ওই বুড়িটা মারা গেছে। ওকে, এবার কিভাবে মারা গেছেন, কি হয়েছে, কেউ কিছু জানে না, গ্রামের লোকজন কেউ কিচ্ছু জানে না। অনেকদিন দেখা যাচ্ছিল যে বুড়িটা বাইরে, মানে ঘর থেকে বাইরে আসছিল না, তো সবাই তো দরজা পিটিয়ে পিটিয়ে যখন দেখলো যে খুলছে না, তখন দরজা ভেঙে ঢুকে দেখে যে উনি এরকম শুয়ে আছেন। আর বোঝা যাচ্ছিল যে উনি 2-3 ঘন্টা আগেই মারা গেছে। ওকে, সো এরপর এই ইনসিডেন্টটা হওয়ার পর 3-4 বছর পর, ওই ইনসিডেন্টটা হওয়ার পর 3-4 বছর পর, যখন 3-4 বছর পর ওরা আর সেই গ্রামে ছিল না, অয়ন আঙ্কালরা, ওরা সবাই সিটিতে শিফট করে গেছিল। তো তখন একদিন বসে অয়ন আঙ্কালের মা বাবা অ্যান্ড অয়ন আঙ্কাল বসে ড্রয়িং রুমে এসে এই ইনসিডেন্টটাকেই আবার মনে করছিল, মানে সেদিন কি হয়েছিল বা কি, আবার সব ওই ডিসকাশন চলে আসছিল বারবার করে। অ্যান্ড অয়ন আঙ্কালও পাশে বসে সব মন দিয়ে শুনছে। একটা কথা, যে অয়ন আঙ্কালের মা একটা কথা বললো যে ওই যে ওই পার্টিকুলার বুড়িটি ছিলেন, উনি এসব মানে তন্ত্র সাধনা করতেন, উনি সব তন্ত্র সাধনা করতেন। অ্যান্ড ওনার যে ফিউচার প্রেডিকশন যেটা আছে, যারা বিশ্বাস করে তারা তো ঠিক আছে, এবার যারা বিশ্বাস করে না তাদের পেছনে উনি, না তাদের পেছনে না, তাদের মধ্যে তিনি আত্মা ঢুকিয়ে দেন, মানে কোনোভাবে এসব তন্ত্র সাধনার মাধ্যমে বলো বা যাই বলো, তো আত্মা ঢুকিয়ে দেয় তাদের মধ্যে। এবার ঢুকিয়ে দিয়ে মানে ক্ষতি করতে যায়, মানে যারা ওনার কথায় বিশ্বাস করে না। কেন কি ওনার যে আয়ন আঙ্কালের যে দাদা ছিলেন, উনি ওনার কথায় বিশ্বাস করেননি। উনি যখন বলেছিলেন যে উনি পুলিশ অফিসার হবেন, বাট ওর দাদা জেদ করে বলেছিল যে না, পুলিশ অফিসার হব না, আমি অ্যাক্টর হব। সো ওনার কথা উনি বিশ্বাস করেনি। সো আই গেস সেদিন ওনার দাদার এই অবস্থার পেছনে, সো ওনার দাদার ওই অবস্থাটার জন্য উনি, আই গেস উনি রেসপন্সিবল ছিলেন। তো তারপর উনি বললেন নাকি এই যে উনি স্পিরিট ঢোকান সবার মধ্যে, এগুলোকে আহেডা বলে। আহেডা, আই ডোন্ট নো আমি ঠিকঠাক ভাবে প্রনাউন্স করছি কিনা আমি জানি না, অ্যান্ড এটার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তো এইসব ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নেই। সো আহেডা বলা হয় ওটাকে। এটা হচ্ছে এমন একটা স্পিরিট যে মানে তোমাকে ফলো করবে, অ্যান্ড তুমি যদি পেছন করে দেখো তোমাকে পজেস করে নেবে, এরকম একটা ব্যাপার আছে আহেডা বলে। আই ডোন্ট নো, আমি নেটে সার্চও করিনি, আমি সব ব্যাপারে ইন্টারেস্টেডও নই, জাস্ট আমাকে বলা হয়েছে গল্পের খাতিরে, সো আই এম টেলিং ইউ গাইস। তো আয়রা নাকি তোমাকে ফলো করবে পেছন থেকে, বাট ইফ ইউ টার্ন ব্যাক দেন তোমাকে পজেস করে নেওয়া হবে। অ্যান্ড যে পাঠিয়েছে স্পিরিটটাকে, মানে যার ক্ষতির জন্য ওকে পাঠানো হয়েছে, যদি তার যে মিশনটা আছে সেটা সাকসেসফুল না হয়, আর আয়রা তোমাকে মানে ওই জিনিসটা না তোমাকে পেছন থেকে 3 বার ডাকবে, 3 বার ডাকবে। অ্যান্ড যদি তুমি পেছনে না ঘোরো দেন তো ইটস অল রাইট। বাট এবার তুমি যদি পেছনে না ঘোরো, অ্যান্ড ওদের যে কাজটার জন্য ওদের পাঠানো হয়েছে, যেই মানুষটাকে পজেস করার জন্য পাঠানো হয়েছে, ওদের মিশনটা যদি সাকসেসফুল না হয়, যে পাঠিয়েছে, যে ওনার যে পাঠিয়েছে তাকে মেরে ফেলে দেওয়া হবে, সে মারা যাবে।
কোনো না কোনোভাবে সে মারা যাবে। সো এটা হচ্ছে হোল ইনসিডেন্ট। অ্যান্ড এটা আমি প্রথম শুনলাম, আর আমি জানি না এটা আমি এটা ঠিক করে প্রোনাউন্স করছি কিনা আমি জানি না। সো সো এরপর আমি সব তো এরপর তো দাদা যে আছে, তো আয়ন আঙ্কেলের যে দাদা আছে উনি এখন একজন সত্যি পুলিশ অফিসার, আমি জানি না কিভাবে। তো উনি একজন পুলিশ অফিসার এখন। এবার অয়ন আঙ্কেলের ব্যাপারে যেই কনসেপ্টটা বলা হয়েছে যে উনি নাকি বড় হয়ে অনেক লোকজনদের হেল্প করবে, তো সেইটা আলটিমেটলি মানে সত্যি হবে কিনা এটাই দেখার জন্য। এটা সত্যি হলে তো খুব 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 ভালো কথা, এটা খুব একটা ভালো প্রেডিকশন উনি করেছিলেন বুড়িটা, যে এরকম উনি অনেক লোকজনদের হেল্প করবেন এরকম। তো এটা খুব একটা ভালো কথা। তো এইটাই দেখার জন্য যে এটা আলটিমেটলি হবে কিনা এটার ওয়েটেই আছি, কেন কি উনি যেটা বলেছিলেন যে অয়ন আঙ্কেলের যে দাদা আছে তো উনি একজন পুলিশ অফিসার হবেন, তো সেটা তো সত্যি হয়েছে, উনি একজন পুলিশ অফিসার এখন। তো আই গেস উনি সত্যি হয়তো ফিউচার প্রেডিক্ট করতে পারতেন। ওকে, সো দিস ওয়াজ মাই ফার্স্ট স্টোরি। তো বলুন আপনাদের কেমন লাগলো। ওকে, আমি একটু কমেন্টস পড়ি। উত্তম বিশ্বাস গল্প বলতে সে ইন্টারেস্টেড নয় বলা, না না, আমি সেটার ব্যাপারে বলিনি, আমি সেটার ব্যাপারে বলিনি অ্যাকচুয়ালি। আমি এসব সে আয়রা বলো বা যাই বলো, ব্ল্যাক ম্যাজিক এন্ড অল, আমি এসব ব্যাপারে মানে যাই না। আমি এসব মানে গল্প আমাকে যেটা বলা হয় আমি সেটাতেই মানে সেটার বেসিসেই আমি বলি, বা আমি যে ইন্টারনেটে গিয়ে সব সার্চ করে আমি এরকম মানে জানতে চাইবো যে আর কি কি হয়, কেন হয়, কোথা থেকে কি হয়, আমি এসব জানতে ইন্টারেস্টেড নই। আই এম সিরিয়াসলি নট ইন্টারেস্টেড। আমি এসব বলি না, আমার এই জিনিসগুলো আই লাইক, আমি এগুলো কমফোর্টেবল না বলতে। তো এটা আমাকে গল্পের খাতিরে বলা আছে। এবার আহেরা জিনিসটা কি এটাও আমাকে অয়ন আঙ্কেল বুঝিয়ে দিয়েছিল, সো তাই জন্য আমি বলেছি। বাট আমি যে আবার সেপারেটলি গিয়ে গুগলে গিয়ে সার্চ করবো যে জিনিসটা কি আর কি কি হয় এটাতে, এইসব আমি সার্চ করি না। আমি সেটার ব্যাপারে নট মানে এসব বলতে আমি ইন্টারেস্টেড না, আমি সেই খাতিরে বলেছি। Okay, let's head to my next story now. আচ্ছা, আমি কি নেক্সট সেকেন্ড গল্পে যাব? আমি যাব। উত্তম বিশ্বাস, যাক একটা ভালো পুলিশ অফিসার পাওয়া গেল। দ্যাটস ট্রু। আমি কি আমার নেক্সট গল্পে যাব? অঙ্কিতা চ্যাটার্জি, সেকেন্ড স্টোরি বলো। ওকে 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 বলছি। ওকে, সো এবার এটা তো আমার ফার্স্ট গল্প ছিল আমার মায়ের ফ্রেন্ডকে নিয়ে। সো বাবু তাপাস, চলে এলাম আমি। কত নম্বর গল্প বলছে, কটা মিস হলো? বেশি মিস হয়নি, এখনো একটা গল্পই বলা হয়েছে। নো প্রবলেম, আমার রেকর্ডিং আপনি পরে শুনে নিতে পারবেন। আমি এখন আবার আমার সেকেন্ড গল্পে যাব। আজ দেরি হয়ে গেল, নো প্রবলেম, আপনি পরে আমার রেকর্ডিং শুনে নেবেন। আমি আমার সেকেন্ড গল্প, আপনি এসেই গেছেন যখন, আমার সেকেন্ড গল্প এবার শুনে নিন। ওকে, সো এরপর আমি যে গল্পটা বলবো সেটা আমার ফ্রেন্ডকে নিয়ে, আমার ফ্রেন্ডের বলতে আমার ফ্রেন্ডের দাদাকে নিয়ে। সো আমার ফ্রেন্ডের নাম আমি বলে দিই, শি ইজ তিয়াশা। সো তিয়াশার দাদার একটা গল্প আমি বলবো, যেটা ওদের সাথে হয়েছিল যখন ওরা সিকিম গেছিল। ওরা যায়নি, ওকে আমি বলছি। তো ওনার যে দাদা আছে, তো তিয়াশার ওটা নিজের দাদা।
সো তিয়াশার দাদার নাম হচ্ছে সিড। তো সিডদা যখন 2019-এ সিদ্ধার বিয়ে ফিক্স হয়, তো সিদ্ধার লাভ ম্যারেজ হয়েছিল। বিয়ের আগে ও সিদ্ধা তার গার্লফ্রেন্ড লাইক দে ওয়ার ইন আ 4 to 5 years রিলেশনশিপ আই গেস। তো তারপরই বাড়ির লোকজনদের সাথে কথা বলে তাদের বিয়ে ফিক্স করায়। তাদের বিয়ে ফিক্স করা হয়েছিল নভেম্বর মান্থে। আমার ডেটটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কেন কি আমিও গেছিলাম। সো আমার ডেটটা এখন 2019-এ, তো আমার ডেটটা আই গেস আমার এখন মনে নেই। তো ওনার দাদার যখন বিয়ে ফিক্স হয় তার ঠিক 1 মাস আগে, কেন কি ওদের নভেম্বরে বিয়ে ফিক্স হয়েছিল, তো তার ঠিক 1 মাস আগে সিদ্ধা এবং সিদ্ধার যে গার্লফ্রেন্ড আছে, আমি গার্লফ্রেন্ড বলবো নাকি, যাই হোক, উড বি ওয়াইফ, ওকে, উড বি ওয়াইফ, তো ওনার নামটা আমাকে নিতে বারণ করা হয়েছে, তাই আমি নিচ্ছি না। বাট আমি গল্পের খাতিরে আমি বলে দিই একটা নাম, ধরে রাখো নূপুর। সো নূপুর দি অ্যান্ড সিদ্ধা বিয়ের ঠিক 1 মাস আগে ওনারা সিমলা ঘুরতে গেছিল। এবার ওনারা দুজনেই সিমলা ঘুরতে গেছিল। এবার সিমলা ঘুরতে গিয়ে একটা বেশ ভালো একটা হোটেল বুক করে, খুব বড় সড়ো একটা হোটেল, ভালো একটা হোটেল বুক করে ওনারা তারপর গাড়ি নিয়ে সাইট সিইং করতে বেরিয়েছেন। সাইট সিইং করার পর অনেকক্ষণ ঘুরে টুরে, এবার ওনার মানে প্রচন্ড, সিদ্ধা আর নূপুরদি প্রচন্ড ঘুরতে ভালোবাসতেন। তো সিমলাতে গিয়ে অবভিয়াসলি ওরা গাড়ি নিয়ে গেছিল, তো ওরা খুব ঘুরেছিল, মানে একদিনেই মনে হচ্ছিল পুরো সিমলাটাকে ওরা কভার করে ফেলবে, এরকম ব্যাপার। তো তারপর নূপুরদি বললো যে না, এখন সন্ধ্যা হয়ে আসছে, সো উই শুড হেড ব্যাক টু দি হোটেল। তো সিদ্ধা বললো যে হ্যাঁ, এত ওরা প্রায় 1 উইকের জন্য গেছিল ওখানে। তো সিদ্ধা বললো এখনো তো এতদিন আছি, একদিনে সব ঘুরে ফেললে থোড়ি হবে, তো কালকে আবার বেরোবো। তো ওনারা তখন কটা বাজে, তখন 8টা 8:30 কি ওরকম বাজে, যখন ওনারা মানে ওরা আসছিল যখন গাড়ি করে। আবার গাড়ি করে যেই রাস্তাটা দিয়ে আসছিলেন, খুব শুনশান আর রাস্তা, তখন শীতের রাত, তখন সিমলার মতন জায়গা, শীতের রাত, অত লোকজন নেই বলতে হলে রাস্তার মধ্যে, ওই 2-3টে গাড়ি পাস করছে ওইরকম, বাট কোনো মানে অত কি বলবো, এত খুব একেবারে হইহুল্লোড় জায়গা বা প্রচুর লোকজন, প্রচুর গাড়ি ঘোড়া, ওরকম কোনো ব্যাপার নেই। শুধু একটা গাড়ি যাচ্ছে, ওদের গাড়িটাও যাচ্ছে। তো গাড়িটা চালাচ্ছে, চালাতে 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 হঠাৎ করে কোথা থেকে একটা মহিলা এসে না ওদের গাড়ির মধ্যে দুম 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 করে মারতে লাগলো। গাড়ির যে জানলাটা আছে ওর মধ্যে দুম দুম করে মারতে লাগলো। এবার সিদ্ধার নূপুরদি তো হঠাৎ করে একেবারে চমকে উঠেছে, কে রে বাবা এরকম করে ইয়ে করছে, জানলার মধ্যে বাড়ি মারছে। এবার কাঁচের জানলা তো ও ভেঙেও যেতে পারে। এবার সবে সবে নতুন গাড়ি কিনেছে ওরা, তো একটা মানে ক্যামেরাটা লাগে না নতুন গাড়িতে ওরকম দুম দুম করে কেউ মারলে। এবার দেখছে যে একটা মহিলা, খুবই সিম্পল একটা মহিলা। এবার ওনাকে জিজ্ঞেস করাতে যে কি হয়েছে, তো উনি বললেন যে আমাকে একটু লিফট দিন আপনারা, এখানে খুব ঠান্ডা, আমি এখানে জমে যাচ্ছি একেবারে, আমি এখানে জমে যাচ্ছি। তে এবার সিদ্ধা বলেন যে কোথায় যাবেন আপনি, কোথাও দিয়ে লিফট দেবো আপনাকে। এবার সিদ্ধা না ওই সামনের দিকে 3টে রাস্তা, যেখানে টি পয়েন্টটা আছে ওখানে 3টে রাস্তা আছে, ওইদিকে উনি পয়েন্ট করে বলেন যে আপনি কোন দিকে যাবেন। এবার এবার মহিলাটি বলে যে আপনি আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিন, বাস আমাকে আপনার গাড়িতে তুলে নিন, আমার এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি এখনই গাড়িতে না না বসলে আমার এখন খুব ঠান্ডা লাগছে, তো আমাকে গাড়িতে এখনই তুলে নিন। তো সিদ্ধা বললো যে কোথাও ছেড়ে দেবো আপনাকে, মানে আপনি একটা পার্টিকুলার জায়গা আমাকে না বলে আমি ওকে কোথায় ছেড়ে দেবো আপনাকে আমি, আর আপনি আর মানে বাড়ির বা কোথায়, আপনি কেই বা আপনি কোথা থেকে এসেছেন, আপনি বাড়ির মানে না বললে আপনার বাড়ি কোথায়, আমি কি করে আপনাকে এখানে ওখানে ছেড়ে দেবো, আপনি বলছেন যে কোনো জায়গায় আপনাকে ছেড়ে দিতে, যে কোনো জায়গায় আপনাকে কি করে ছেড়ে দেবো, আপনি যেখানে বলবেন যে আপনি এখানে নামবেন, আপনার বাড়ি এখানে, সেখানেই না আমি আপনাকে ছেড়ে দেবো। তো তখন
তো উনি মহিলাটি বললেন যে আমি জানি না, আপনি আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিন। এবার সিদ্ধা না একটু বিরক্ত, এবার সিদ্ধা না বলছে যে এটা আবার কি ব্যাপার, আপনি এরকম করে হুটহাট করে বলছেন যে আপনাকে যে কোনো জায়গায় নামিয়ে দেবো, এটা তো হতে পারে না। বা সিদ্ধা একটু বিরক্তই বলেছে, কেন কি উনি ভাবছেন যে এটা আবার কি রকম জিনিস যে এরকম করে আপনাকে যে কোনো জায়গায় নামিয়ে দেবো। এবার সিদ্ধা বললেন যে যান 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 তো, আমাদের এখন যেতে হবে, আপনি অন্য কাউকে ডেকে নিয়ে আপনি যেখানে ইচ্ছা নেমে পড়ুন, আমাদের এখন যেতে দিন। তো এবার মহিলাটা বলে আচ্ছা আচ্ছা, আপনি আমাকে নিয়ে যাবেন না সেটা, কিন্তু এক কাপ চা খাইয়ে দিন আমায়। সিদ্ধা বললো এত এই জায়গায় এখন এত ঠান্ডা পড়ছে, সামনে কোনো চায়ের দোকানে আপনি চাই বা খাওয়াবো আপনাকে কোথা থেকে, আর এখানে তো কোনো চায়ের দোকানে না, আমরা আমাদের সাথে চা ক্যারিও করছি, তো আপনাকে চা খাওয়াবো কি করে। বা সিদ্ধা বললেন যান যান যা তো, আমাদের বিরক্ত করবেন, আমাদের যেতে দিন, আমাদের দেরি হচ্ছে। এবার সিদ্ধা কাঁচটা তুলে দিয়ে বিরক্ত হয়ে গাড়িটা চালিয়ে দিয়ে চলে গেল। এবার মহিলাটা পেছন থেকে চিৎকার শুরু করে দিয়েছে, মানে রাগে চিৎকার শুরু করে দিয়েছে, চিৎকার শুরু করে দিয়ে এবার ওনার গলায় একটা হার ছিল, এবার হারটা উনি খুলে নিয়ে ওটার থেকে একটা বিট বার করে ওদের গাড়ির দিকে ছুঁড়ে মেরে বিটটা গিয়ে গাড়িতে লেগে রাস্তায় পড়ে যায়। এবার সিদ্ধা তো গাড়ি চালিয়ে গেছে, সিদ্ধা কিছু যায় না যে উনি পেছন থেকে কিছু ছুঁড়ে মেরেছেন কিনা, আর ওইটুকু একটা বিট কোথায় গাড়িতে লেগেছে, কি আওয়াজ হচ্ছে সেটা থোড়ি ওরা জানে। তো ওরা গাড়ি চালিয়ে চলে যায়, গাড়ি চালাচ্ছে সিদ্ধা, বা চালাতে 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 হঠাৎ করে ওই যে স্ক্রিচিং যে ব্রেকস গুলো আছে গাড়িতে, যে হঠাৎ করে ব্রেক লাগিয়ে দিয়েছে সিদ্ধা, এবার দাঁড়িয়ে পড়েছে রাস্তার একদম ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়েছে সিদ্ধা, আর দরদর 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 করে ঘামছে। এবার নুপুর দিয়ে জিজ্ঞেস করছে কি হলো, তুমি এরকম করছো কেন, কি হয়েছে। তখন সিদ্ধা বলছে যে আমার খুব শরীর খারাপ লাগছে, আমাকে একটু জল দাও, আমার খুব শরীর খারাপ লাগছে, আমাকে একটু জল দাও। তো তখন নুপুরদি বলল কি হয়েছেটা কি সেটা তো বলবে। তো তখন সিদ্ধা বলল যে ওই যে মহিলাটাকে আমরা দেখলাম, আমি এক্ষুনি এই মুহূর্তে আমি দেখলাম ওই সেম মহিলাটা আমাদের গাড়ির ব্যাক সিটে বসেছিলেন অ্যান্ড আমার দিকে একদম ডাইরেক্ট তাকিয়ে আছেন। এবার নুপুরদি বলে এটা কি করে সম্ভব, গাড়ির ব্যাক সিটে তুমি নিজেই তাকিয়ে দেখো কেউ নেই। এবার সিদ্ধাও ঘুরে পেছনে দেখলেন যে হ্যাঁ সত্যিই তো কেউ নেই, কিন্তু ওনার যে ওই উপরে যে আয়নাটা লাগানো থাকে যেটা দিয়ে গাড়ির ব্যাক সিটটা দেখা যায়, তো সেটা দিয়ে সিদ্ধা পরিষ্কার দেখেছিলেন ওই মহিলাটা বসে আছে, অ্যান্ড মহিলাটা বসে ওই না গাড়ির মধ্যে না চা বানাচ্ছেন আর সিদ্ধার দিকে তাকিয়ে আছেন, ডাইরেক্ট তাকিয়ে আছেন। সিদ্ধার দিকে ডাইরেক্ট থেকে ওইটা দেখে সিদ্ধা একদম ভয় পেয়ে গিয়ে ওরকম গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এবার নুপুদি বললো দেখো এসব তুমি ভুলভাল কি সব ভাবছো, এসব ভেবো না, দেখো ঘুরতে এসছি, এরকম করে মুড খারাপ করে দিও না। তো তুমি হয়তো কিছু ভুলভাল ভাবছো, তখন ওরকম হয়েছে একটা, তো এসব ভুলে যাও, ঘুরতে এসছো, এনজয় করো, ওনাকে নিয়ে এত ভাবাভাবির কি আছে। তো এবার সিদ্ধাও বললো যে হ্যাঁ তাও ঠিক, হয়তো আমি কিছু ভুলভাল দেখেছি এরকম কিছু। তো সিদ্ধা আবার ওসব চিন্তা ভাবনা না করে আবার গাড়ি চালিয়ে দিয়ে হোটেলে পৌঁছায়। শেষমেশ ওরা পৌঁছে গিয়ে ওরা হোটেলে যে ক্যাফেটেরিয়া আছে, সো ক্যাফেটেরিয়াতে গিয়ে ওরা বসে। এবার ক্যাফেটেরিয়াতে গিয়েই সিদ্ধা নুপুর দিকে বললো যে প্লিজ আমার জন্য এক কাপ চা অর্ডার করে দাও, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। এবার নুপুরদি বললো যে ঠিক আছে আমিও তো চা খাবো, তো আমাদের দুজনের জন্য আমি অর্ডার করে দিচ্ছি। এবার অর্ডার করে দিয়েছে 2 কাপ চা এসছে, সার্ভ করা হয়েছে, সার্ভ করে দেওয়ার পর খেয়েছে দুজনেই, অ্যান্ড চাটা জাস্ট অসম ছিল চাটা, দুজনেই বলছে যে চাটা খুব ভালো হয়েছে। বাট চাটা খাওয়ার পর না এবার নুপুরদি মনে হচ্ছে না যে গলার মধ্যে কিছু আটকে আছে, নুপুরদি মানে কাশছে, সমানে কেসে যাচ্ছে নুপুরদি, মানে জল খাচ্ছে, ইয়ে করছে যে কি হয়েছে গলার মধ্যে, নুপুরদি মনে হচ্ছে কিছু একটা ফেসে আছে গলার মধ্যে। এবার কি ফেসে আছে বুঝতে পারছি না, এবার নুপুরদি সমানে কেসে যাচ্ছে, কাশতে 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 নুপুরদি তো হয়রান হয়ে পড়েছে কাশতে কাশতে হঠাৎ করে গলা থেকে একটা ওই ছোট ওই যে বিট গুলো আছে না,
বিটটা একটা বিট বেরিয়ে এসছে, অ্যান্ড এইটা দেখে তো সিদ্ধা প্রচন্ড রেগে গেছে। প্রচন্ড রেগে গিয়ে ম্যানেজারকে ডেকে পাঠিয়েছে, হোটেলের যে ম্যানেজারকে ডেকে পাঠিয়েছে। ম্যানেজারকে জিজ্ঞেস করছে যে এই চাটা কে বানিয়েছে। তখন ম্যানেজার খুব একটা আশ্চর্য কথা বললো যে আপনারা আপনাদের সাথে চা নিয়ে আসেননি। তখন সিদ্ধা বললো আমরা আমাদের সাথে চা নিয়ে আসবো কেন, আমরা ক্যাফেটেরিয়াতে এসছি, আমরা এখানে চা অর্ডার করলাম, চা সার্ভ করে দেওয়া হলো, তারপরে তো চাটা খেলাম, এন্ড চাটার মধ্যে একটা বিট পাওয়া গেছে। আপনারা যখন চা বানান আপনারা কি দেখে শুনে বানাতে পারেন না? এখনই যদি গলায় আটকে যেত, কিছু যদি হয়ে যেত, ওই রেসপন্সিবিলিটিটা কে নিত? তখন ম্যানেজার না খুব ম্যানেজারও আমরা যে দুমদাম করে ঝগড়া করতে শুরু করে দেবে ওরকম না, উনিও না খুব শান্ত হয়ে বলছেন দেখুন স্যার, আমি জানি না আপনি কি বলছেন, বাট আমাদের হোটেলে প্রায় 2 মাস থেকে কোনো চা বানানো হয় না। আমাদের প্রায় 2 মাস ধরে হোটেলে চা বানানো বন্ধ আছে। তো এটার তো কোনো পসিবিলিটি নেই যে আপনি কি চা অর্ডার করবেন, চা এনে দেবে। হোটেলের চা টি লিভসই নেই, চা পাতাই নেই, তো চা বানানো হবে কোথা থেকে? তখন সিদ্ধা বলল আপনার সামনেই তো 2টো কাপ পড়ে আছে, তা আপনি কিভাবে বলছেন যে চা বানানো হয়নি? এই তো আমরা অর্ডার দিয়ে আসলাম, অর্ডার দিয়ে এসে আমাদের টি সার্ভ করা হলো, আমরা খেলাম, তারপরে এটা হলো, তারপরেই তো আপনাকে ডেকে পাঠানো হলো। তখন ম্যানেজার বলেন দেখুন স্যার, আমাদের বিশ্বাস করুন, আমি জানি না আপনাদের সাথে কি হয়েছে, বাট ট্রাস্ট মি স্যার, আমাদের হোটেলে প্রায় 2 মাস থেকে চা বানানো হয় না, চাটা বন্ধ আছে এখন, শুধু কফি বানানো হয় অ্যান্ড যা যা স্ন্যাক্স আছে তো ওইগুলো বানানো হয়, বাট চা এখানে কেউ বানায় না। তো আপনাকে কেই বা চা পরিবেশন করে দিল, কেই বা আপনার অর্ডার নিল, সেটা আমি জানি না। কিন্তু ম্যানেজার আরেকটা কথা বলেন যে কিন্তু দেখুন, আমাদের এখানে 3-4 মাস আগে একজন মহিলা কাজ করতেন যে চা বানাতো, উনি একমাত্র আমাদের ক্যাফেটেরিয়াতে চা বানাতেন। তো উনি একবার আমাদের ক্যাফেটেরিয়াতে যত কাস্টমার এসেছিলেন ওনাদের কোনো একজনের মধ্যে থেকে উনি কারোর গলা থেকে একটা হার চুরি করে নিয়ে পালিয়ে গেছিলেন। তো হার চুরি করে নিয়ে পালিয়ে গেছেন, অ্যান্ড পালিয়ে গিয়ে পুলিশ ডাকা হয়েছিল। ওটার পর পুলিশ ডাকা হয়েছিল, এবার পুলিশ গিয়ে দেখে ওই যে টি পয়েন্টটা আছে, টি পয়েন্টের কাছাকাছি ওই মহিলাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি স্পট ডেড হয়ে গেছেন। তো ম্যানেজার বলুন দেখুন, উনি একমাত্র চা বানাতেন আমাদের এখানে, অ্যান্ড ওনার মারা যাওয়ার পর আমরা আর কোনো এখনো অবধি আমরা কাউকে হায়ার করিনি যারা চা বানাবে। সো আমাদের এখানে হোটেলে তো চা পাতাই নেই, তো আমরা তো চা সার্ভও করি না, আমরা চায়ের অর্ডারই নিই না। তো আপনাকে কেই বা ম্যানেজার এরকম করে জিজ্ঞেস করছে যে আপনি কাকে দেখেছেন, আপনি কি মুখটা ঠিক করে দেখেছেন যে আপনাকে সার্ভ করে দিয়ে গেছিল, কে সার্ভ করে দিয়েছিল আপনাকে, কেই বা আপনার অর্ডার নিল? তখন সিদ্ধা না কি বলবে না বুঝে উঠতে পারছে না, বলছে আরে ওই তো সেম মহিলাটা যাকে আমরা রাস্তায় দেখলাম, সেই তো ওয়েট্রেস সেজে আমাদের সামনে আসলো, সেই তো অর্ডারটা নিল, নিয়ে গিয়ে আমাদের চা সার্ভ করে দিয়ে গেল। এবার সিদ্ধা ভেবেছেন হয়তো মহিলাটা ওখান থেকে কোনো লিফট কারোর থেকে নিয়ে এসে তারপর উনি হয়তো ক্যাফেটেরিয়াতে এসে পৌঁছেছেন, এবার সিদ্ধা ভাবলো হয়তো এখানে উনি কাজ করেন। তো উনি আর কিছু জিজ্ঞেসও করেনি যে উনি কার সাথে এলেন বা কিছু ওরকম। এবার ম্যানেজার বললেন যে দেখুন স্যার, এরকম তো হতে পারে না, আপনারই হয়তো কিছু ভুলভাল ভেবেছেন। বা সিদ্ধা বললো এতটা ভুল আমাদের হতে পারে না, একটা মানুষ এসে সার্ভ করে দিয়ে দিল আমাদের চা, আমরা খেলাম, তারপরে আপনি বলছেন যে আমরা এত ভুল ভাবলাম, এটা কি করে হয়? দেন ম্যানেজার বললো জানি না স্যার, এটা তো আমাদের কাছে কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই এটা আমাদের কাছে। ওকে, সো এটা আমার সেকেন্ড স্টোরি ছিল। এটা আমার প্রচন্ড ভয় লেগেছে, প্রচন্ড ভাবে ভয় লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো, বাট আমার প্রচন্ড ভয় লেগেছে। ওকে, সো কেমন লাগলো আমার গল্প? বাবু তাপাস, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।
আই হোপ এখানে কেউ বোর হচ্ছে না আমার গল্প শুনে। আমি যতটা পারছি আমি গুছিয়ে স্টোরিটা বলার চেষ্টা করছি। সো আই গেস যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে প্লিজ 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 আপনারা বলে দেবেন, বিকজ আপনারা বলে দিলে আমি এই ভুলটা শুধরাতে পারবো, আদারওয়াইজ নট। মধুমিতা চক্রবর্তী, খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে লাস্ট স্টোরি আমি বলবো, দিয়ে প্রচন্ড ঘামছি আমি। ওই ভুবনমোহিনী ঘুরতে গিয়ে এইরকম বিপদ, হ্যাঁ দেখুন এইরকম মানে ওর পর মানে সিমলাতে 1 উইক থাকা তো দূরের কথা, ওনারা সেদিনই ফিরে এসছিল, ওরা আর ঘোরেই নি সিমলাতে, ওই হোটেলে তো স্টেই করেনি, মানে তখন নূপুর দিয়ে বসে যে চলো বাড়ি ফিরে চলো, আমার এখানে কিছু ঠিকঠাক লাগছে না। মধুমিতা চক্রবর্তী, ভালো লাগলো, থ্যাংক ইউ। শ্রাবণী মিত্র, দারুণ লাগলো, থ্যাংক ইউ। শম্পা মণ্ডল, সুন্দরভাবে বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার কমেন্ট আমাকে খুব 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 ভাবে ইন্সপায়ার করে টু ডু মাচ বেটার। ওকে, সো এবার কি আমি আমার থার্ড গল্পে যাব, আমার আজকের লাস্ট গল্পে আমি যাব। সো আমি কি বলবো, আমি কি বলা শুরু করি? আচ্ছা, আমাকে শুনতে বা দেখতে কারোর কোনো প্রবলেম হচ্ছে না তো? যদি মাঝখানে আমার ভিডিও আটকে যায় বা আওয়াজ না আসে, প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, প্লিজ। ওকে, সো আমি কি আমার থার্ড গল্পে যাব আজকে, আমার লাস্ট গল্পে? ওকে, ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো এবার আমি আমার লাস্ট গল্পে যাব আজকে। ওকে, সো এবার আমার লাস্ট গল্প যেটা, এটা আমার একজন ফ্রেন্ডের গল্প। তো আমার ফ্রেন্ডের নাম তো আমি এখানে বলতে পারবো না, তাই একটা নাম ধরে রাখি যে রিয়া। রিয়া তো আমাকে বলেছিল যে রিয়া আমাকে বলেছিল যে ওর গল্পটা সবার লাস্টে বলতে। তো ওর গল্পটা আমি সবার লাস্টে বলবো না, ওকে আমি পাঠিয়েও দেবো রেকর্ডিংটা, বা ও দেখে নেবে, এখানেই দেখে নেবে রেকর্ডিংটা। বাট ও আমাকে ফর প্রাইভেসি পারপাসেস আমাকে বলেছিল যে আমার প্লিজ নামটা নিবি না, তুই অন্য কোনো একটা নাম বানিয়ে নিয়ে নিবি। সো ওর নাম রিয়া আমি ধরে রাখলাম গল্পের জন্য। তো এবার আমি ইনসিডেন্টটা বলি। রিয়া যখন ক্লাস 11-এ ছিল তখন, মানে ও তো সায়েন্স স্ট্রিমে, তো ওরা মানে প্রচন্ড ওর এদিক ওদিক টিউশনস ছিল অনেক, কলকাতায় টিউশনস করতে যেত অ্যান্ড অল। সো রিয়া মানে ওর টিউশন থেকেও ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। এবার যেহেতু মানে বাড়ির লোকজন বলতে যে ওর মানে কাকিমা খুব অসুস্থ থাকতো অনেক সময়, তো কাকিমার তো অত ক্ষমতা নেই যে গিয়ে রোজ দিন রিয়াকে দিয়ে আসবে পড়তে বা নিয়ে আসবে ওরকম। অ্যান্ড আঙ্কালও বিজনেস ট্রিপসের জন্য মানে প্রায়ই বাইরে থাকতো। সো বাড়িতে বলতে আছে শুধু রিয়ার দিদা আছে অ্যান্ড ওর মা আছে, অ্যান্ড রিয়া থাকতো। সো ওর বাবা ওই প্রায় মানে আঙ্কাল অত আসতে পারতো না বিজনেস ট্রিপসের জন্য, আজ এদিকে কাল ওদিকে ওনাকে যেতে হতো, তাই উনি বাড়িতে অতটা উনি টাইম দিতে পারতেন না। সো রিয়াকে সবকিছু ম্যানেজ করতে হতো, পড়াশুনো বা কাকিমার দেখভাল করা। সো ওনার দিদাও মানে অতটাও বুড়ি হয়ে যাননি উনি, তো উনিও খুব একেবারে
একটু স্ট্রং টাইপ ছিলেন, তো বাড়ির যা বলো সব রান্না বান্না বলো বা বাড়ির যত কাজকর্ম বলো, সো উনিও সামলাতেন, রিয়াও হেল্প করতো। ওনাকে কাকিমা খুব খুব অসুস্থ থাকতেন অনেক সময়, তো ওনার এতটাও ক্ষমতায় কুলোতো না যে উনি গিয়ে একটু বাড়ির কাজ করেন, তো এটা ওনার কোনো দোষ নেই। তো এখন উনি প্রায় মোটামুটি ঠিকই আছেন। ওকে, সো এবার আমি ইনসিডেন্টটা বলি। রিয়া যখন ওর একটা সন্ধ্যে 7টার সময় একটা টিউশন থাকতো, ওটা একদম ওর বাড়ির কাছে বলবো না, একটু দূরেই ছিল, বাট অতটাও না যে ওকে যেমন কলকাতায় যেতে হতো, ওরা ফিরতে অনেক রাত হতো, সো এই টিউশনটা ওর একটু কাছেই পড়তো। তো ও টিউশনে যাওয়ার পথে তো সন্ধ্যে 7টার সময় টিউশন থাকতো, অ্যান্ড ও যখন যে রাস্তাটা দিয়ে যেত, তো যে রাস্তাটা দিয়ে ও যেত, তো ওই রাস্তাটা থেকে সবচেয়ে যে শর্টেস্ট ওয়েটা ছিল ও সেইটা দিয়ে যেত যাতে ও তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইটা রাস্তা দিয়ে যেতে একটা পার্ক পড়তো, বিশাল বড় একটা পার্ক, খুব সুন্দর একটা পার্ক পড়তো। অ্যান্ড 9টা অবধি ওখানে মানে কয়েকজন বয়স্ক লোকজন বা কয়েকটা বাচ্চা কাচ্চা ওখানে থাকতো, পার্কে 9টা অবধি ওখানে থাকতো। অ্যান্ড রিয়া ওই 9টা কি 9:30 নাগাদ ফিরতো টিউশন থেকে, ওই টিউশনটা থেকে ও 9টা কি ওরকম 9:30 নাগাদ ও ফিরতো টিউশন থেকে। সো ওই ওই রাস্তাটা দিয়ে যেত, অ্যান্ড ওর একদিনও ভয় লাগতো না, কেন কি ও জানতো যে 9টা 9:30 অব্দি ওখানে প্রচুর লোকজন থাকে পার্কটার মধ্যে, সো ভয় পাওয়ার কিছু নেই। অ্যান্ড পার্কটাও খুব সুন্দর একটা পার্ক, মানে দেখলে যে একটা গা ছমছমে ভাব এরকম কিছু নেই, এরকম কিছু না, খুব সুন্দর একটা পার্ক, বাচ্চারা খেলে বেড়াতো, কয়েকজন বয়স্ক লোক বসে গল্প করতো। সো রিয়ার কোনোদিনই ভয় লাগেনি ওখান দিয়ে যেতে আসতে। আর এটা ওর সবচেয়ে শর্ট ওয়েটা পড়তো, ওটা একটা সবচেয়ে শর্টেস্ট ওয়ে পড়তো, ওটা দিয়েও বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যেত। এবার একদিন অ্যাজ ইউজুয়াল ও 7টার সময় টিউশন গেছে। এইবার সেই দিন কোনো কারণে ওর টিচার যে আছে সেদিন ওদের একটু এক্সট্রা ক্লাসেস পড়ে গেছে, একটু বেশিক্ষণ উনি পড়িয়ে দিয়েছিলেন। তো রিয়ার ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় 10:30 কি এরকম হয়ে গেছিল। এইবার রিয়া বলছে যে আমার কোনো দিন এতটা ভয় লাগেনি, কোনো দিন না আজ পর্যন্ত। আমি ওই রাস্তাটা দিয়ে এত ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি, আমি ওই রাস্তাটা দিয়ে এতবার যাই আসি, আমার কোনো দিন এত ভয় লাগেনি। বাট সেদিন রিয়া জানতো যে পার্কে কেউ থাকবে না। আর তুমি দেখবে একটা পার্কের পাশ দিয়ে গেলে সে পার্কটা যতই সুন্দর হোক, মানে রাত হয়ে আসলে মানে এতটা ভয় লাগবে একটা পার্কের পাশ দিয়ে যেতে। আমারও ভয় লাগে, সেটা ইটস ভেরি অবভিয়াস। ওরও বলছে যে আমিও জানি যে ওই সময় কেন কি ও জানতো 9টা 9:30 অব্দি ওখানে লোকজন থাকে, কিন্তু ওর আস্তে আস্তে প্রায় 10:30 কি 11:15 ওরকম হয়ে গেছিল, কেন কি ওর টিচার সেদিন একটু বেশিক্ষণ পড়িয়ে দিয়েছিলেন, ওর সামনে এক্সামসও আসছিল, সো সেই জন্য টিচার একটু বেশিক্ষণ পড়িয়ে দিয়েছিলেন। তো বলছে এই সময় তো পার্কে কেউ থাকে না, অ্যান্ড অত বড় একটা পার্কের সামনে দিয়ে আসতে মানে ও প্রচন্ড ভয় লাগছিল। এবার ও পার্কের মধ্যে দিয়ে যেত, পার্কের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল, পার্কটা ক্রস করে গেলেই আর একটু গিয়েই ওর বাড়ি। তো ও বললো যে যাই হোক ভয় পেলে তো চলবে না, কেন কি ওইটাই সবচেয়ে শর্টেস্ট ওয়ে, তো ওখান দিয়ে যাবে। তো ওখান দিয়ে গেল অ্যাজ ইউজুয়াল, ও যা ভেবেছিল। ওখানে কোনো লোকজন ছিল না তখন, সেই সময় প্রচন্ড রাত হয়ে এসছে। ওর দিদাও বারবার করে কল করছিল যে তুই কোথায় তুই কোথায়। তো এবার উনি ও যাচ্ছে পার্কটার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যে পার্কটার মধ্যে ঢুকেছে হঠাৎ শুনছে পেছন থেকে একটা দৌড়ানোর আওয়াজ। এবার রিয়া পেছনে ঘুরে দেখেছে একটা লোক খুব জোরে জোরে তার দিকে তেড়ে তেড়ে মানে দৌড়ে আসছে। এবার রিয়া এটা দেখে তো ওনার হকচকিয়ে গেছে যে কি হলো। এবার রিয়া সেটা দেখে ও পালাতে শুরু করেছে। এবার আবার পেছনে ঘুরে রিয়া দেখলো যে লোকটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো, মানে আর মানে ওরকম পিছন ধরেনি। রিয়া আবার সামনে ঘুরে চলছে, আবার দেখছে লোকটা পেছন থেকে ছুটে 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 আসছে। রিয়া ওটা দেখে আরো তাড়াতাড়ি ছুটতে শুরু করে দিয়েছে। আবার পেছনে ঘুরে দেখছে লোকটা আবার অপোজিট ডিরেকশনে হাঁটতে শুরু করে দিয়েছে। এই রকম 4-5 বার হয়েছে এরকম। এবার
লাস্ট যখন রিয়া লোকটাকে দেখেছিল, মানে কি বলবো, লোকটার মুখটাও দেখতে পাচ্ছিল, এতটা সামনাসামনি ছিল রিয়ার। মানে আর একটু হলে ও রিয়াকে টাচ করতে পারবে, এই রকম ডিস্টেন্সে ওরা ছিল। তাও রিয়ার ভাগ্য ভালো যে ও পার্ক থেকে তখন বেরিয়ে এসে, মানে পার্কের রাস্তাটা শেষ হয়ে গেছিল, পার্ক থেকে বেরিয়ে এসে এবার ও কিছু না ভেবে দৌড়ে পালিয়ে গেছে ওখান থেকে। মানে ওর ভাবেনি যে ওটা কে, বাদ দাও বাবা ওটা কে আমার জানা দরকার নেই। তো ও দৌড়ে পালিয়ে গেছে ওখান থেকে, গিয়ে বাড়িতে শটান ঢুকে পড়েছে। ঢুকে পড়ে সেদিন রাতে তো দরদর করে ঘামছে ওর, মানে প্রচন্ড ওর শরীর খারাপ লাগছে। ও সেদিন রাতে কিছু খায়ও নি, ও কিছু বলেও নি বাড়িতে, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে ওদের সকালে যেমন সবার বাড়িতে নিউজ পেপার আসে, তো ওরকম নিউজ পেপার এসছে। এবার রিয়ার একটা অভ্যাস ছিল নিউজ পেপার পড়ে, ও সকালে নিউজ পেপারটা পড়ে, নিউজ পেপার পড়তে ভালোবাসতো। তো নিউজ পেপারটা খুলেছে, খুলে অ্যাজ ইউজুয়াল পড়ছে। এবার পড়ছে, একটা পেজে একটা ছবি দেখলো একটা লোকে, অ্যান্ড রিয়া ক্লোজলি দেখলো ওটা সেই ওই সেম লোকটা যে কাল রাতে পার্কে ওরকম করে ওর পেছন ধরেছিল। এবার ওই লোকটাকে, ও খবরে লেখা ছিল যে ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছিল ফর রেপ অ্যান্ড মার্ডার। ওই লোকটা, ওই সেম লোকটাকে। এবার রিয়া দেখে ভাবলো এটা তো সেম লোকটা যাকে আমি দেখলাম সে কালকে পার্কে। তো রিয়া ভাবলো এই লোকটাকে যখন এই জন্য অ্যারেস্ট করা হয়েছে ফর রেপ অ্যান্ড মার্ডার, তো কালকে এতটা সুযোগ থাকা সত্ত্বেও সে রিয়াকে কেন মানে কিছু করলো না কেন রিয়াকে? ওর কাছে তো প্রচন্ড চান্স ছিল, কেন কি রিয়া প্রচন্ড কাছে ছিল ওর, অ্যান্ড পার্কে কেউ ছিল না, অ্যান্ড রিয়াকে ও যদি কিছু করেও দিত সেখানে কেউ জানতেও পারতো না। তো ওর কাছে এতটা চান্স থাকা সত্ত্বেও সে কিছু করলো না কেন? ওয়াই? এটা খুব একটা বড় প্রশ্ন ওর মনে রয়ে গেছিল। বাট ও তখন আর সেটা কিছু ভাবেনি। ও ভাবলো, কদিন চলে গেছে ওই ইনসিডেন্টটা পর, ও আর কিছু ভাবেও নি, ওটা নিয়ে মাথায়ও ঘামায়নি। কিন্তু একদিন না আবার সেই ইনসিডেন্টটা ওর মধ্যে আবার নাড়াচাড়া দিয়ে উঠলো যে না, এটা তো আমাকে জানতেই হবে যে ও কিসের জন্য সেদিন এতটা ওর কাছে চান্স থাকা সত্ত্বেও কেন আমার কোনো ক্ষতি করলো না। ওর কাছে তো ও যখন এই মাইন্ডসেটটা আছে ফর রেপ অ্যান্ড মার্ডার, ও যখন এই মাইন্ডসেটটা থাকা সত্ত্বেও কেন সেদিন এত চান্স থাকা সত্ত্বেও কেন কিছু করলো না? কি প্ল্যানটা কি ছিল ওর এক্স্যাক্টলি? তো তখন লোকটাকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছিল, যে জেলেও ছিল, সেখানে কোনো পুলিশ অফিসার বলো বা যা বলো, ও রিয়া অনেক মানি টানি বলেছিল লোকটার সাথে একবার দেখা করতে দেওয়ার জন্য। অ্যান্ড যে হোল ইনসিডেন্টটা হয়েছিল ওর সাথে সেদিন পার্কে, সেটাও পুলিশকে বুঝিয়ে বলে। তো পুলিশ বলেছে হ্যাঁ ওকে দেখা করতে পারো। সো রিয়াকে পারমিশন দেওয়া হয়েছিল দেখা করার জন্য। এবার গিয়ে দেখা করে এবার রিয়া জিজ্ঞাসা করেছিল যে তুমি সেদিন আমাকে ছেড়ে কেন দিয়েছিলে? তখন তো তোমার কাছে চান্স তো প্রচুর ছিল, রাত হয়ে গেছিল, পার্কে কেউ ছিল না, আমি একা ছিলাম, তো কি কি হয়েছিল ওটা কি সেদিন? তখন লোকটা বলছে যেতাম কি করে তোমার কাছে, তোমার চারপাশে তো এত লোক ছিল। রিয়া বলছে চারপাশে এত লোক ছিল? চারপাশে কই লোক ছিল, আমরা দুজনেই তো ছিলাম পার্কে। আমি ছিলাম আর তুমি ওরকম করে পেছন থেকে ধাওয়া করে আসছিলে, অ্যান্ড আমরা তো দুজনেই ছিলাম পার্কে, সে তখন তো কেউ ছিল না পার্কে। তখন লোকটা বললো কি করে থাকবে না, আমি যখনই তোমার দিকে ছুটে যাচ্ছি তখনই দেখছি কয়েকটা লোক এসে তোমার পেছনে দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে যে এখান থেকে চলে যা। আমি সেইটা দেখে আবার পিছিয়ে আসছি। আবার যখন তোমাকে পিছন করছি তখন দেখছি আরো লোকজন মানে জড়ো হয়ে এবার ওরা হুমকি দিয়ে বলছে যে এবার তুই চলে যা, নাহলে তোকে সত্যিই মেরে ফেলবো। তো এবার রিয়া বলল লোকজন কোথা থেকে আসছে, আমার সামনে পেছনে চারিদিকে কোনো লোকজনই ছিল না, তো লোকজনই বা দেখছো কোথা থেকে? এবার লোকটা বলছে আমি কি থোড়ি মিথ্যা কথা বলবো আপনাকে? এবার লাস্টে আমি যখন আপনার কাছে যেতে চেয়েছিলাম তখন আপনার চারপাশে তখন চারপাশে আপনার যে লোকগুলো ছিল ওরা এত চিৎকার চেঁচামেচি করতে লেগেছিল না, আমি ওটাকে আর জাস্ট নিতে না পেরে আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম। এইবার এবার ও বলছে যে এইটা কি করে সম্ভব, আমার চারপাশে লোকই বা কোথা থেকে আসবে?
তো তখন লোকটা বলল জানি না, আপনি দেখতে পাচ্ছিলেন না, এটা তো অদ্ভুত ব্যাপার, কেন কি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, আপনার আশপাশে প্রচুর লোকজন ছিল, তো তাই জন্যই আমি আপনার সেদিন কোনো ক্ষতি করতে পারিনি, আমি নইলে চাইলেই আমি করতে পারতাম। তো এবার রিয়া বলল এটা তো আশ্চর্য ব্যাপার। এবার রিয়া বলল হয়তো সত্যি মানে দুনিয়াতে যেমন বাজে ভূতও আছে তেমন ভালো ভূতও আছে। তো এটা একটা ভালো ভূতের গল্প বললাম আমি। তো এটা আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে, কেন কি রিয়া সেদিন, আজকে রিয়া সেফ আছে, আই ডোন্ট নো ফর হুম সেদিন কে ছিল ওখানে বা হু প্রোটেক্টেড হার, আই ডোন্ট নো, বাট আই এম জাস্ট রিয়েলি 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 থ্যাঙ্কফুল টু দেম। কেন কি সত্যি রিয়ার সাথে সেদিন কিছু একটা খারাপ হয়ে যেত, কেন কি লোকটার মাইন্ডসেটটা তো ওই রকমই, তো ওর সাথে কিছু একটা হয়ে যেত। সো থ্যাংক গড ফর দ্যাট, ওর সাথে কিছু হয়নি, বা যে ওকে প্রোটেক্ট করে যাচ্ছিল, লোকটা যেমন বললো যে চারপাশে প্রচুর লোক ছিল, সো আই গেস গুড স্পিরিট ছিল ওরা চারপাশে, সো রিয়া গট সেভড অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। এটা খুব একটা ভালো জিনিস। তো এই গল্পটা আমার প্রচন্ড ভালো লেগেছে। এই গঞ্জে যেমন ভালো ভূতও আছে তেমন খারাপ ভূতও আছে। সো ইয়া, অনেকজন লোকের উপকার করতে চায়, অনেকজন লোকের ক্ষতি করতে চায়। সো এটা বললে তো চলে না যে এখানে শুধু বাজে ভূতই আছে বা ভূতরা সবসময় খারাপটাই চায়। এটা একটা খুব একটা বড় এক্সাম্পল আজকে, যে এরকম রিয়ার সেদিন প্রাণটা বেঁচে গেছিল। কাদের জন্য আমি জানি না, হু ওয়ার দেয়ার আই রিয়েলি ডোন্ট নো। আমি সেদিন ছিলাম না, ও আমাকে যা বললো আমি তাই বললাম আপনাদের। সো আমি খুব খুশি যে শি ইজ সেফ অ্যান্ড সাউন্ড। তো এবার রিয়াকে বলেছি আমি, তুই প্লিজ যদিও বা কোনোদিন ওই পার্ক দিয়ে তুই আসিস একা রাতে, যদি তোর রাত হয়ে যায় প্লিজ কাউকে সঙ্গে নিয়ে আসবি, একা আসবি না। আর যদি তুই ওই সেম এক্সাক্ট টাইমে আসিস 9টা কি 9:30, দেন তো ইটস ওকে, পার্কে তো লোকজন থাকে, বাট প্লিজ যদি তুই রাত্রিবেলা আসিস প্লিজ ওই পার্ক দিয়ে একা আসবি না, কাউকে একটা সাথে নিয়ে আসবি, কাউকে একটা হলেও সাথে নিয়ে আসবি প্লিজ, একা ওদিক দিয়ে আসবি না। শ্রাবণী মিত্র, খুব ভালো লাগলো ঘটনাটি, থ্যাংক ইউ। ওকে, আমার টাইম শেষ হয়ে এসছে, 10:30 বেজে গেছে, অ্যান্ড আমার আজকে 3টে গল্প কমপ্লিট করে দিয়েছি আমি। সো আমাকে প্লিজ সবাই সবাই কমেন্টে জানাবে সবার কেমন লাগলো গল্পগুলো। আই হোপ সবার ভালো লেগেছে। আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পেরেছি আমি গল্পগুলো। সো প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 ক্ষমা করে দেবেন, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু আমার আই ট্রাই মাই লেভেল বেস্ট টু পারফর্ম বেটার ইন ফিউচার। তো মধুমিতা চক্রবর্তী, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওকে, তো এরপর আবার তো লাইভ হয়ে গেল। সো সবাইকে গুড নাইট, অ্যান্ড আমি আবার চলে আসবো খুব 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 তাড়াতাড়ি আরো মজা মজা ভূতের গল্প নিয়ে। আমাকে আবার কালেক্ট করতে হবে, আমার এখন স্টক প্রচন্ড খালি হয়ে গেছে, আমাকে আবার কালেকশন করতে হবে, অ্যান্ড খুব তাড়াতাড়ি আবার আপনাদের সবার কাছে আমি ফিরে আসবো। সো দেন গুড নাইট সবাইকে, টাটা।